হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে তোমাদেরই একটা টপিক, ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের লেখা একটা কবিতা। যেহেতু সামনেই তোমাদের জীবনের এই পর্যায়ে সব থেকে বড় পরীক্ষা, তো একটা কুইক রিভিশন সমস্ত টপিকের ওপর দরকার, পরপর চলছে। আজকে এই টপিকটা নিয়ে হাজির হয়েছি, আশা করি তোমাদের কাজে লাগবে। তো আজকে যে টপিকটা, ক্রন্দনরতা জননীর পাশে, এটা মৃদুল দাশগুপ্ত লিখেছিলেন 2006 সালে, যখন সিঙ্গুর আন্দোলন, যারা একটু রাজনীতির খবর টবর রাখো, তো 2006 সাল নাগাদ যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল, একটা ব্যাপক জবি কেন্দ্রিক আন্দোলন, তৎকালীন সরকার যিনি ছিলেন এবং বর্তমান সরকার এখন যিনি আছেন, তাদের মধ্যে একটা তৈরি হয়েছিল আন্দোলন, সেই জমিকে কেন্দ্র করে, সিঙ্গুরের জমিকে কেন্দ্র করে। তো সেই একটা রাজনৈতিক আন্দোলনই ছিল সেটা, যেটা স্থানীয় মানুষদের কেন্দ্র করে, এবং সেখানে সাধারণ মানুষদের কি অবস্থা, হাহাকার, দুর্ভিক্ষ ঠিক বলবো না, হাহাকার, অভুক্ত দিন যাপন, এবং কিছু রাজনৈতিক আন্দোলন বা সময় সময় শুধুমাত্র সেটাকে কেন্দ্র করে কবি একটা বৃহত্তর প্রেক্ষাপটে কবিতাটা লিখেছেন। যে এইরকমই নানা দেশে নানা সময়ে যে সমস্ত শাসক শ্রেণী বা রাজনৈতিক দল যখন কোনো আন্দোলন করে বা কোনো নীতি নেয়, তার প্রেক্ষিতে সাধারণ মানুষের ওপর যে দুরবস্থা নেমে আসে, তাতে বিভিন্ন মা বা বিভিন্ন সমাজ কিভাবে কেঁদে ওঠে, তাদের যে কষ্ট, তাদের যে হাহাকার, সেটাই শিল্পীর লেখায় উঠে এসছে। মানে মৃদুল দাশগুপ্তের লেখায় এই ক্রন্দনরতা জননী মানে সেই হাহাকার করা সাধারণ মানুষ, বা মাতৃ সম্বোধন করেছেন যাদের কবি, তাদের ক্রন্দনটাই তার কবিতায় উঠে এসছে। তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। ঠিক আছে। ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি কবি মৃদুল দাশগুপ্তের স্বদেশ প্রেম ও সমাজ চেতনার বলিষ্ঠ প্রকাশ। কবিতাটিতে কবি অশান্ত সময়ের মাঝে দাঁড়িয়ে নিজের ভাষায় তার দেশমাতৃকার প্রতি ভালোবাসা, মূল্যবোধ ও ক্রোধের প্রকাশ ঘটিয়েছেন। ভালোবাসা, মূল্যবোধ যে সমাজের প্রতি, এবং ক্রোধ কি, যে কিছু রাজনৈতিক দল বা কোনো শাসক শ্রেণী, এরা যখন কোনো নীতি নেয় তখন সেটার পরিপ্রেক্ষিতে সমাজের উপর যে প্রভাব পড়বে সেটা বেশিরভাগ সময় তারা ভাবেন না, তার ফল কিন্তু সমাজ ভোগ করে। তার চেতনা জুড়ে রয়েছে সেই স্বদেশ যেখানে নিপীড়নের চিহ্ন প্রতি পদক্ষেপে। চোখের সামনে তিনি দেখেন তার ভাইয়ের মৃতদেহ, জঙ্গলে উদ্ধার হওয়া নিখোঁজ মায়ের ছিন্ন ভিন্ন দেহ। এই অবস্থায় কবির বিবেক জাগ্রত হয়, তার মনে হয় তার লেখা গান কিংবা আঁকা ছবি সবই হয়ে উঠুক প্রতিবাদ মুখর। যখন কোনো সোলজার যুদ্ধ করে, তা সে কি করে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে, তাই তো, বিরোধীকে সে হত্যা করে নিজের প্রতিশোধ, মানে সেটা ইয়ে করে। কিন্তু যখন শিল্পী প্রতিবাদ জানায়, তার প্রতিবাদ হয় তার শিল্প, সে লেখা হোক, আঁকা হোক, গান হোক, ছবি হোক, যাই হোক। তো শিল্পী এখানে প্রতিবাদে মুখর হয়েছে। মৃত্যুর বিভীষিকাতেও যদি ক্রোধ না জাগে, তাহলে সামাজিকতা, মানুষের প্রতি ভালোবাসা, মূল্যবোধ সবই অর্থহীন হয়ে যায়। এই বিশ্বাস থেকেই নিজের কবিতাকে কবি করে তুলেছেন বিবেকের জাগ্রত কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর হাতিয়ার। শাসকের অন্যায় আর মানুষের বিপন্নতা দেখে বিধির বিচার চাওয়া কবির পছন্দ নয়। এর পরিবর্তে তিনি চেয়েছেন বারুদের বিস্ফোরণ। অশান্ত সময়ে সামাজিক অস্থিরতা, দেশজননীর ব্যথায় কাঁদছেন বলে তার মনে হয়েছে। এই কবিতার মাধ্যমে নিজের ক্রোধ আর প্রতিবাদ দিয়েই তিনি সেই নিপীড়িতা জন্মভূমির পাশে দাঁড়াতে চেয়েছেন। এই তাৎপর্যেই কবিতার নামকরণ ক্রন্দনরতা জননীর পাশে সার্থক হয়ে উঠেছে। মানে তিনি এর একটা ফল পেয়েছেন, প্রতিবাদ, প্রতিরোধ, দরকার হলে অস্ত্র, বারুদ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছেন। নিজের ভাগ্যের দোহাই দিয়ে কাদা, কাকুতি মিনতি এইসব তার পছন্দ নয়। তিনি তার পথ ধরে, যেটা বললাম, শিল্পের হাত ধরে প্রতিবাদ জানিয়েছেন, এরপরেও প্রতিবাদ, এবং তার থেকে একটা ফল তিনি আশা করেছেন। এটাই গল্পের মাধ্যমে, কবিতার মাধ্যমে উঠে এসে এই তিনি সাধারণ মানে ক্রন্দনরতা যে অস্থির পরিস্থিতি এবং সেই বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকেই ক্রন্দনরতা জননীর পাশে তিনি আখ্যা দিয়েছেন। এটাই কবিতার মূল বিষয়বস্তু বা মূল যে সিম্পলিফিকেশন রূপ, সেটা এটা। এছাড়া যদি কবিতাটা লাইন বাই লাইন ধরে তোমরা
বুঝতে চাও বা দরকার হয় প্রত্যেকটা ওয়ার্ড মিনিং, তো সেই ভিডিও অলরেডি আপলোডেড আছে। প্লিজ চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে যাও, তাহলেই তোমরা দেখতে পাবে। এছাড়াও যেটা এই মুহূর্তে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর, সেই সমস্ত প্রশ্নোত্তর মানে এই চ্যাপ্টার থেকে যত প্রশ্নোত্তর ওয়ার্ড মিনিং হওয়া সম্ভব সমস্ত কিছু ধরে ধরে আমার ভিডিওতে লেখানো আছে। কোনো পিডিএফ না, কিছু না, ব্লগ আকারে যেমন আজকে বলছি এরকমভাবেই লেখানো আছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 থাম্বনেলে মেনশন করা আছে ওরকম, মানে ধরো ক্রন্দনরত জননীর পাশে মৃদুল দাশগুপ্ত পার্ট 1 এরকম লেখা আছে। ওভাবেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভাবে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ আমি সিরিয়ালি আপলোড করেছি ওরকম। আর শুধু এটাই নয়, আরও তোমাদের সমস্ত টপিকের ওপরেই এরকম বুঝিয়ে প্রশ্নোত্তর লেখানো আছে, সেগুলো তোমরা গিয়ে দেখতে পারো যদি তোমাদের দরকার থাকে। আর শুধু স্কুল নয়, কলেজ রিলেটেড প্রচুর ভিডিও, অ্যাডমিশন, পরে ইন ফিউচার কী কী সাবজেক্ট নিতে পারো, স্কলারশিপ, কেরিয়ার ওরিয়েন্টেড, কোর্স ওরিয়েন্টেড, জব ওরিয়েন্টেড বিভিন্ন ভিডিও আছে যেগুলো ইন ফিউচার তোমাদের কাজে লাগবে। যদি তোমাদের এগুলো কাজে লাগে, ভালো লাগে, এই ধরনের ভিডিও পেতে চাও, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর ভিডিওগুলো যদি ভালো লাগে বা কোনো প্রশ্ন থাকে মনে, সেটাও কমেন্টে জানিও, আমি অবশ্যই উত্তর দেবো। দেখা হবে নেক্সট দিন আর একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।